দর্শক, দেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে লাখ লাখ মানুষের বিদেশ থেকে আয় করা রেমিটেন্সের উপর। কিন্তু যে মানুষগুলোর কারণে এ খাত ঘুরে দাঁড়িয়েছে তাদের অবস্থা কি কেউ জানে? আবার যারা এ খাতকে ঘুরাতে বিদেশে নতুন করে পাড়ি জমাতে চায় তারা কি আদৌ সফল হতে পারবে? পদে পদে ভোগান্তি শেষে যেতে পারলেও অনেক সময় সহ্য করতে হয়েছে অকথ্য নির্যাতন। গুরুত্বপূর্ণ এই খাতে দুর্ভোগ দুর্দশার চিত্র নিয়ে থাকছে আজকের প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখ। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে স্বাধীনতার পরপরই শুরু হয় বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি। বিশেষ করে ১৯৭৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক যেতে শুরু করে। গেল প্রায় ৪ যুগে ১.৫ কোটিরও বেশি মানুষ পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশে, আর আয় বেড়ে হয়েছে ১১ লক্ষ হাজার কোটি টাকারও বেশি। ১৯৭৬ সালে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রায় ৬,০০০ শ্রমিক পাঠানো হয়। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। কর্মনিষ্ঠার কারণে বিদেশে বাড়তে থাকে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা। ভাগ্যের চাকা ঘুরাতে বাড়তে থাকে বিদেশগামী মানুষের সংখ্যাও। ২০০৭ ও ৮ সালে সবচেয়ে বেশি মানুষ পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশে। এই ২ বছরে ১৭ লাখেরও বেশি জনশক্তি রপ্তানি হয়েছে। এবার দেখা যাক শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ। ১৯৭৬ সালে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স আসে প্রায় ৩৫ কোটি টাকা, আর ৪ যুগের মাথায় এসে এটি মোট আয়ের বড় একটি জায়গা দখল করে রেখেছে। শুধু ২০১৬ সালে আয় হয় ১,০৭,২৯৪ কোটি টাকারও বেশি। কয়েক বছর মন্দা কাটিয়ে আবারও ২০১৬ সালে ঘুরে দাঁড়ায় শ্রমবাজার। এবছর আবারও প্রায় ৭.৫ লাখ মানুষ যায় বিভিন্ন দেশে। গেল বছরে সৌদি আরবে প্রায় ১.৫ লাখ, ওমানে ২ লাখের কাছাকাছি, আর কাতারে শ্রমিক যায় প্রায় ১,২০,০০০। এবছর এটি ১০ লাখে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করা এসব মানুষের খবর কে রাখে? বিদেশে যেতে এবং বিদেশে গিয়ে পদে পদে ভোগান্তিতে পড়তে হয় তাদের। বিদেশগামী শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে থাকছে ২১-এর অনুসন্ধানী চোখের আজকের পর্ব। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী সাইদুল ইসলামের সাথে। তিনি আমাদের বলবেন আরও কিছু অজানা তথ্য। সাইদুল, স্বাধীনতার ঠিক পরপর থেকেই আমাদের জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। আজকে প্রায় ৪ যুগ হয়ে গেছে, কিন্তু আমরা প্রতিবারে যখন জনশক্তি রপ্তানির বিষয়গুলো সামনে আসে আমরা নানা অনিয়মের চিত্র দেখতে পাই, শুনতে পাই, এবং অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক রকম প্রতারণার শিকার হচ্ছেন। এত সমস্যা, এত প্রতিকূলতার মধ্যেও তারা আমাদের রেমিটেন্স নিয়ে আসছেন। কিন্তু এই প্রতিকূলতা, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার আসলে উপায় কি? রক্তিম, আপনি ঠিকই বলেছেন যে ১৯৭৬ সাল থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে ম্যানপাওয়ার বিদেশে রপ্তানি করা শুরু হয়েছে। সেই থেকে অদ্যাবধি ম্যানপাওয়ার কিন্তু যাচ্ছে। আপনি যদি পরিসংখ্যান না তাহলে বলবো যে কোটি মানুষের বেশি কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে আছে বাংলাদেশে। যে ব্যক্তি বিদেশ যাবে বা বাইরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে তার কোনো আত্মীয় স্বজন বা এলাকার কোনো যারা বিদেশে আছেন তাদের একজনের মাধ্যমে আসেন। প্রতারণার শিকার শুরু হয় সেখান থেকেই, কারণ সে যাকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছে সেই তার অনেক ক্ষেত্রে তার টাকাটা খেয়ে ফেলছে। এরপরে যদি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে আসেন সেখানে দেখতে পারবেন যে প্রতিষ্ঠানগুলো বিদেশে নিচ্ছে তারা কিন্তু সরকার নির্ধারিত কোনো টাকাই কিন্তু নিচ্ছে না। এছাড়াও আমরা দেখছি ২০১৪-১৫ সেই সময় মালয়েশিয়ায় বিভিন্ন মানুষ কিন্তু পাচার হয়েছে। আমরা দেখছেন যে সাগরের মধ্যে বা থাইল্যান্ডের উপকূলে আমরা গণকবরের সন্ধান পেয়েছি, বা সেখানে মানুষকে কিন্তু মেরে সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে টাকা এখান থেকে আদায় করছে। তারপর থেকে কিন্তু ২০১৩ সালে অভিবাসন একটা আইন হয়েছে, অগ্রগতি কিছুটাও হলেও হয়েছে। তবে সাম্প্রতিক সময় যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাকে পাঠিয়ে কিন্তু বেশ কিছু এজেন্সি তারা শ্রমিকদের সাথে প্রতারণা করছে। এই ক্ষেত্রে প্রতারণার পরিমাণ আগের চেয়ে কমছে এটা বলা যায়, তবে এখনো কিন্তু থেমে নাই। সেক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বা আইনের যথাযথ প্রয়োগের ছাড়া আসলে এই প্রতারণা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হবে না। নিজের ভাগ্যের পাশাপাশি পরিবারের সচ্ছলতা আনতে জীবন বাজি রেখে শেষ সম্বল বিক্রি করে অসংখ্য মানুষ পাড়ি জমাচ্ছে বিদেশে। নিউজিল্যান্ড যাওয়ার জন্য ৫ থেকে ১০ লাখ টাকা এজেন্সিকে দিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। শুধু তাই নয়, অভিনব কায়দায় জাল ভিসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ রয়েছে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গ্লোবাল ক্যারিয়ার সাপোর্ট রাজধানীর শাহজাদপুরে আলিশান অফিসে জালিয়াতির ব্যবসা শুরু করে কয়েক মাস আগে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে পাঠানোর কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ওনাকে টাকা দেব বলে এখানে আনছি, তা না হলে ওনাকে খুঁজে পাওয়া যাইতেছে না। টেলিফোন দিলে বলে যে আমি অমুক জায়গাতে আছি, ওখানে নিউজিল্যান্ডের ইএসএর টাকা লই আপনি ওখানে আসেন।
আমার এক ভাই ছিল বাহারাইন, হ্যারও আমার হাতে ফোন করাই আনাইছে। হ্যাঁ চাকরি করে 25,000 টাকা বেতনে, আর নিউজিল্যান্ড চাইলে হ্যাঁ 1,15,000 টাকা বেতনে চাকরি দিবে। ইন টোটাল আমার 14 লাখ টাকা দেওয়া আর কি। কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটিতে ধর্ণা দিয়ে কোনো কর্মকর্তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন তারা। এক পর্যায়ে ভুক্তভোগীদের চাপে নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার আশ্রয় নেয় গ্লোবাল ক্যারিয়ার সাপোর্ট। ভিসাগুলো জাল, এটা আমি জানতে পারছি অনেক পরে। টোটাল দিচ্ছে হলো আমি 35,90,000 টাকা। আমি সিঙ্গাপুর ছিলাম, ওর সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে ওই ফোনে আমি বলে যে আমি বিদেশ লোক নেই, ইংল্যান্ড নেই, তারপর হচ্ছে নিউজিল্যান্ড নেই। আমি ঠিক আছে, ইংল্যান্ড কত টাকা লাগবো যাইতে? কয় 5.5 লাখ টাকা। আমার কোনো ডকুমেন্টস নাই, বিশ্বাস করে আমি করছিলাম এটা। বাহরাইন গেছিলাম স্যার গার্মেন্টস বিষয়ে, ওখান থেকে রিজাইন দিয়ে ওই কোম্পানি থেকে চলে আসছি স্যার। আসার পরে এখন আমার অনেক দিন ধরে ঘুরাইতে। এর ফলে আরও সমস্যায় পড়েন বিদেশগামীরা। নিজের সঞ্চিত সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তারা। আর পাসপোর্ট আটকে রাখায় অনেকের অন্য দেশের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। আমাদেরকে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা দিবে, ডেয়ারি ফার্ম। এখন আমি 10.5 লক্ষ টাকা ওনাদের কাছে পাও না, আমার পাসপোর্টও দেয় না, টিকিটও দেয় না, ভিসাও দেয় না। দেশে অনার্স করে কোনো চাকরি পাইবা না, কিছুই পাইবা না। তোমাকে আমি বিদেশ নিয়ে যাবো, বিদেশে অনার্স করবা। আমার লাইফ টাকা তাও তোমাকে ফেরত দিচ্ছিলাম, পরীক্ষা দিতে দেয় না, উল্টা আমার থেকে 3 লক্ষ টাকা নিচ্ছে। এরপর আবার নতুন কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার জন্য অফিসে গেলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেহেদি ফাহাদ তানজিরকে আটকে দেয় ভুক্তভোগীরা। তাদের ম্যানেজ করার চেষ্টা করলেও সফল হননি। কার কাছে টাকা পয়সা দিচ্ছে আপনি একটু জিজ্ঞেস করুন সবাই। আর জাল ভিসার কথা স্বীকার করলেন চেয়ারম্যান নিজেই। তিনি জানান এগুলো ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ হোসেন অবি করেছেন, টাকাও নিয়েছেন তিনি। ভিসা দিয়ে টাকা পয়সা নিয়েছে। তখন আমি যেটা জানি না, অবকাশ নেই, আমি যেটা অবগত না। এই ছেলেটাকে আমি চিনি, সে হোটেলে কাজ করে, তার থেকে অবি উত্তরা থেকে টাকা নিছে। তারপরে ওই যে একটা ছেলে তাকে 6 মাস বাসা রাখছে, ওই টাকাটা নিছে। আপনি যদি অফিস ছাড়া দিয়ে ভাইগে যান তাহলে আপনি 2 নম্বর। এখন আমি তো অফিসে আছি, ইনস্ট্যান্ট আমি অফিসে অফিসে থাকে 2 নম্বরই করবো কেন? পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করায় 21 টিমই পুলিশকে জানায়। এরপর গুলশান থানায় নিয়ে যাওয়া হয় তাদের। এরপর টাকা আত্মসাৎকারী ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ হোসেন অভিকে 21-এর অনুসন্ধানী টিমের সহযোগিতায় উত্তরা থেকে আটক করা হয়। তবে অভিযান চলার সময়ে বাসার ভেতরে যেতে দেওয়া হয়নি 21-এর টিমকে। বিদেশে নেওয়ার কথা কই নিতে পারতেছে না, এই ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে তাকে নেওয়া হচ্ছে। পরে ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে দীর্ঘ সময় চায় প্রতারকরা। তবে পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক 5 লাখ আর পরে 2 দফায় বাকি প্রায় 70 লাখ টাকা ফেরত দেওয়ার একটি চুক্তিপত্র হয়। এবার যাওয়া যাক অন্য একটি প্রতিষ্ঠানে। মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার সিটি সাইন নাম এটির। সিটি সাইনের বিরুদ্ধেও জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। কানাডায় ওয়ার্ক ভিসা দেওয়ার নামে 2 জনের কাছ থেকে 31 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। আমাদের 2 জন ছিলাম, আমরা 2 জনের কাছ থেকে 31 লাখ টাকা চুক্তি হয়েছে। শ্যামলী স্কয়ার একটা দোকান ছিল, লিমিটেশন জুয়েলারি, ওই দোকানটা বিক্রি করে টাকা দিয়েছিলাম। এখন আমি আজকে প্রায় 4 মাস ধরে নিঃস্ব। পাসপোর্ট নিয়ে এইভাবে আমাদেরকে বেকায়দায় ফেলে, আমাদের থেকে পুরো টাকাই নিয়ে নিল। পরে কোনোভাবে তো কাজ হয় না, কাজ 2 নম্বরই কাজ করে দিল, 2 নম্বর স্টিকার লাগিয়ে দিল পাসপোর্টে। তবে স্থানীয়দের সহযোগিতায় কিছুদিন আগে 15 লাখ টাকা ফেরত দেওয়া হয়। বাকি টাকাও ফেরত দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক। কতদিনের মধ্যে দেবেন ভাই এটা? আজকে একটু বসবো, বসে ওদের সাথে কথা বলে চেক দেওয়া আছে, তারা এই মাসের শেষে একটা চেক দেওয়া আছে। দর্শক, প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি আরও কিছু প্রতারণার খবর নিয়ে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। শ্রমিক পাঠানোর নামে অসাধু এজেন্সি দ্বারা বিভিন্ন দেশে অবৈধ পাচার বন্ধ করা যাচ্ছে না। রামরুর তথ্য অনুযায়ী 2014 সালে শুধু সিরাজগঞ্জ থেকে 4000-এর বেশি মানুষকে পাচার করা হয়েছে। এরপর বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ইরাকে পাচার করারও অভিযোগ রয়েছে। দর্শক, চলুন দেখে আসি অনুসন্ধান কি বলে। এক কথায় সোনার ডিম পাড়ার মতো বৈদেশিক মুদ্রা অর্জনকারী মানুষগুলো অনেক আশা নিয়ে দেশ ছাড়তে চাইলেও সেটি মোটেও সুখের হয় না। দেশ ছাড়ার আগ পর্যন্ত দালাল আর জনশক্তি রপ্তানিকারকদের হাতে পদে পদে ভোগান্তির শিকার হতে হয় তাদের।
আবার অনেক ক্ষেত্রে বিদেশে গিয়েও তাদের শিকার হতে হয় ভয়াবহ নির্যাতনের। আর সেই নির্যাতনের ছবি পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় লাখ লাখ টাকা। টাকা দিতে না পারলে চলে অকথ্য নির্যাতন। রামরুর তথ্যানুযায়ী 2014 সালে শুধু সিরাজগঞ্জ থেকে প্রায় 4000 মানুষকে পাচার করা হয়। পাচারের তথ্য মিলেছে অন্য অন্য জেলা থেকেও। 2015-16 সালে পাচার কিছুটা কমলেও এখন পর্যন্ত থামেনি। আগে মালয়েশিয়ায় বেশিরভাগ মানব পাচার হলেও এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাকেও মানব পাচারের ঘটনা ঘটছে। প্রায় 4000-এর বেশি তরুণ তারা এই পাচারের তারা শিকার হয়েছে। মাঝপথে নেবার পরে তাদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করা হয়েছে। সুদানে নেবার পরে বেশ কিছুদিন সেখানে আটকে থাকার পরে তাদেরকে পরবর্তীকালে খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে তাদেরকে এই জিপে করে অথবা এই গরমের মধ্যে মরুভূমি পার হয়ে তাদেরকে লিবিয়া নিয়ে যাওয়া হচ্ছে। 2014 সালে 180 জনকে ইরাক পাঠায় ক্যারিয়ার ওভারসিজ। কিন্তু যে প্রতিষ্ঠানে তাদেরকে পাঠানো হয়েছিল সেটি বন্ধ থাকায় বিপাকে পড়েন শ্রমিকরা। তবে কয়েক মাস পর সেখান থেকে কিছু মানুষকে অন্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হলেও নির্যাতনের কারণে দেশে ফিরে আসে অন্তত 50 জন। তারা জানান তাদেরকে সেখানে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। আমার বড় ভাই কাতারে ইঞ্জিনিয়ার পদে ভালো বেতনের লোভ লালসা দিয়েই তাকে নিয়ে যায়, কিন্তু তাকে কাতার না নিয়ে প্রতারণার মাধ্যমে ইরাকের নাজাফে নিয়ে যে তাকে বিক্রি করে দেয় কৃতদাস হিসেবে। তারা আমাদেরকে বলছে যে $2500 করে মাথা পিছু ওই ক্যারিয়ারকে দিছি এবং তার বিনিময়ে তোমাদেরকে নিয়ে আসতাম। গেটের পরে পা রাখে সঙ্গে সঙ্গে তারা ধরে মারধর করে, প্রচুর মারধর করে এবং পুলিশ নিয়ে এসেও লাস্টে মারে। এসব বিষয়ে ক্যারিয়ার ওভারসিজ জানায় যারা দেশে ফিরে এসেছে তাদের কোনো টাকা ফেরত দেওয়া হবে না। তবে বাকি শ্রমিকদের ইরাকে চাকরি দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। বিধ্বস্ততার কারণে সাময়িক অসুবিধা হয়েছে। আমি মনে করি আমার ব্যক্তিগত হলো যেহেতু ওরা বিভ্রান্ত করে ফেরত নিয়ে এসে ওরা ওদেরই বিষয়। এছাড়া উত্তরার মেট্রো ট্রেড নামে অন্য একটি এজেন্সির বিরুদ্ধেও 33 জনকে ইরাকে পাচারের অভিযোগ উঠেছে। গেল সপ্তাহে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। 4.5 মাস ছিলাম ওখানে, আমাকে অনেক নির্যাতন করছে, আমার ডান কানটা ছিদ্র হয়েছে। এসব শ্রমিক যে প্রতিষ্ঠানের ছাড়পত্র নিয়ে গেছে সেই বাংলাদেশ বহির্গমন বিভাগের অবস্থা আরো করুন। দুর্নীতি আর দালালদের দৌরাত্মে বহির্গমন বিভাগে ঢোকাই কষ্টসাধ্য। ছাড়পত্র নেওয়ার জন্য পদে পদে ভোগান্তিতে পড়তে হয় বিদেশগামীদের। ভিতরে ঢোকার সময় ওরা আগে জিজ্ঞাসা করে ফিঙ্গারপ্রিন্ট কিনা, ফিঙ্গারপ্রিন্ট হলে 500 টাকা ঘুষ নেয়। বেশি একটু ঝগড়া করলে ওরা গায়ে হাত দেয়। একজনের সাথে যদি একটু লাগে তো ওরা 4-5 জন দৌড়ে জড়ো করে ধরে এরপরে লাগে হাতাহাতি লেগে যায়। এমনি মনে গেলাম না জব পাক্কা খেলা দেয়, পরে যে টাকা পকেটে বাই করে দিই না এইভাবে করে পাঠা দেয়। ভেতরে ঢোকার প্রধান বাধা দায়িত্বরত আনসার সদস্যরা। তাদের টাকা না দিলে ভেতরে যাওয়া যায় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই যে একজন লোক গেল, হ্যাঁ কইলো যে ভাই আমি তাড়াতাড়ি কাজটা করে দিতেছি, আমার 500 টাকা দেন। 500 টাকা নিয়ে ওরা জাস্ট খালি 2 পা আগে দিয়ে গাড় ধাক্কাতে পাঠিয়ে দিল, যাও তুমি। অনেক সময় পাসপোর্ট দেখতে চায়, পাসপোর্ট তো অফিসে রেখে দেয়, ঠিক আছে? তো পাসপোর্ট অফিসে রেখে আমরা পাসপোর্ট কিভাবে দেবো? তখন বলে যে কিছু টাকা দেন তাহলে কাজ করে দিব, ঠিক আছে? তবে সাধারণ মানুষের টাকা নেয়ার কথা অস্বীকার করেন দায়িত্বরত আনসার সদস্যরা। টাকা ছাড়া নাকি ঢুকতে দেন না 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 না, এটা তাহলে ওদের মন গড়া কথা। এছাড়া স্মার্ট কার্ড প্রদান শাখার সার্ভার নষ্ট থাকায় অনেকের টিকিট ও ভিসার মেয়াদ শেষ হওয়ার তথ্য মিলেছে। সোমবার দিন মঙ্গলবার দিন কার্ড সার্ভারের সমস্যার কারণে টাকা ঢুকাইতে পারে নাই, এই জন্য কার্ডও মানে কম্পিউটার টাইপ হয় না, কার্ডও বেরোয় নাই। ম্যান পাওয়ার কার্ডের জন্য 2 দিন যাবত বসে আছে, বুঝছেন? ওমান যাইতে হবে, আমার এদিকে বিশাল মেয়াদ প্রায় শেষের পথে। যেদিন ফ্লাইট ওদিন ফ্লাইটের সময় আসে তো দেখলো যে আপনার সার্ভারের সমস্যা, ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল। প্রিন্ট হইতেছে না, সার্ভারে ডিস্টার্ব। শুধু সাধারণ মানুষই নয়, বিএমইটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন খোদ বাইরা সভাপতিও। তিনি জানান বহির্গমন শাখায় টাকা ছাড়া কাজ করানো অনেক কষ্টসাধ্য। অভিযোগ আসে, কিছু দুর্নীতির অভিযোগ আসে, সমস্যাটা হয়তো দেরি করে, লেট হয়তো যেটা আজকে দিতে পারে এটা দিল 7 দিন আটকায় রাখলো বিভিন্ন স্তরে। কারণটা আপনারা খুঁজলেই পাবেন। তবে মানুষের ভোগান্তি ও দুর্নীতির ব্যাপারে কথা বলতে গেলে বহির্গমন বিভাগের মহাপরিচালককে পাওয়া যায়নি। স্যারের সাথে আপনি যদি একটু কথা বলে আসেন আমার জন্য ভালো হয় আর কি। দর্শক, আবারও সময় হলো প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে।
ইউরোপে বাংলাদেশি শ্রমিকদের বাজার উন্মুক্ত হতে যাচ্ছে। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান সহ বিভিন্ন দেশে ইতোমধ্যে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে অগ্রগতির দাবি করেছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে 10 লাখ মানুষ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে বাইরা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চলতি বছরকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে মন্ত্রণালয়। এ বছর ইউরোপ সহ উন্নত দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে 10 লাখের বেশি শ্রমিক পাঠানোর কথা বলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে জনশক্তি শুধু রপ্তানি করলেই হবে না, পাচারের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এর সাথে সংশ্লিষ্টরা। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর মতে, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নারী ও শিশু পাচার বন্ধ করতে হবে। একই সাথে নৌপথে মানব পাচার বন্ধ করার পাশাপাশি বাংলাদেশি পরিচয়ে রোহিঙ্গাদেরও বিদেশ গমন বন্ধে কঠোর নজরদারির দাবি জানানো হয়। যারা পাচারকারী দুষ্টচক্র তারা এই জায়গাগুলোতে কিন্তু ভীষণ রকমভাবে তারা ক্রিয়াশীল, কাজে তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য অবশ্যই উদ্যোগ নিতে হবে। সরকারের প্রাথমিক দায়িত্ব রয়েছে, একই সাথে সাথে আমাদের নাগরিক সমাজকেও এটা উদ্যোগ নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলার পাশাপাশি অন্যান্য অপরাধীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এজেন্সিস বাইরাম। তারা বলছেন, এ খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ইলিগাল কেউ কিছু করে, আমাদের কাছ থেকে সে কোনো রকম বিন্দুমাত্র হেল্প পাচ্ছে না, পাবেও না। 2জন পানিশ হয়েছে, ফলে এটা তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসছে যে আমরা এটা করলে আমরা বাইরেও আমাদের সহযোগিতা করবে না, মন্ত্রণালয় করবে না, সরকারও করবে না। যারা পাচারের সঙ্গে জড়িত তারা রিক্রুটিং এজেন্সি নয়, এদের জন্য অ্যান্টি ট্রাফিকিং ল আছে, যেখানে দেখছেন আপনারা পুলিশে খবর দিতে পারেন, অ্যান্টি ট্রাফিকিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। জনশক্তি রপ্তানি এবছর বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি হবে উল্লেখ করে তারা বলেন, কর্মদক্ষতা ও যোগ্যতার বিচারে বাংলাদেশি শ্রমিকদের তুলনা হয় না। এ কারণে উন্নত দেশগুলোতে এবার বেশি শ্রমিক পাঠানোর পরিকল্পনা রয়েছে। 17তে আমাদের টার্গেট হলো 10 লাখ পাঠানো। ফার্স্টে আমার মনে হয় যে ইটালি ওপেন হতে পারে, দেন জার্মানি, আফ্রিকান তো একটা কান্ট্রি আছে, বাট আফ্রিকান কান্ট্রি খুব রিস্কি। চায়নার থেকে একটা ডেলিগেশন এখানে আসছে, তাদের ওখানে তারা ম্যান পাওয়ার তারা রিক্রুট করতে চায়। গোটা বিশ্বেরই 50টা দেশের উপরে আমরা একটা স্টাডি করার চেষ্টা করছি। জাপানে আমাদের কিছু কর্মী যাবে, আমরা রাশিয়ার সাথে এমইউ করার চেষ্টা করছি। যে হারে প্রত্যেক দিন বৈদেশিক কর্মসংস্থান হচ্ছে, এতে করে আমরা এন্ড অফ দি ইয়ার আমরা হয়তো বলতে পারি প্রায় 10 লক্ষ লোক আমরা বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। দালালদের দৌরাত্ম্য, প্রতারকদের জালিয়াতি আর মানব পাচারকারীদের ভয়ঙ্কর থাবা থেকে মুক্ত হবে জনশক্তি রপ্তানি খাত, এ প্রত্যাশা সংশ্লিষ্টদের। যার তার হাত ধরে বিদেশে যাওয়া যাবে না, দালালের খপ্পরে পড়া যাবে না। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।